ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় ১টা। শীতের রাত হওয়ায় কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো শহর। জেলা প্রশাসক ডিসি অর্পিতা রায় সারাদিনের একটানা কাজ আর মিটিং শেষে ক্লান্ত শরীরে নিজের সরকারি বাংলোর দিকে ফিরছিলেন। ড্রাইভার অসুস্থ থাকায় তিনি তাকে ছুটি দিয়ে নিজেই স্টিয়ারিং ধরেছিলেন। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে। রাস্তার দুপাশে বড় বড় গাছগুলো অন্ধকারের মধ্যে যেন ভুতুড়ে অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে। শহরের সীমানা পেরিয়ে বাংলোর দিকে যাওয়ার নির্জন রাস্তায় আসতেই হঠাৎ গাড়ির ইঞ্জিনটা অদ্ভুত একটা শব্দ করে কেঁপে উঠল। কিছু বুঝে ওঠার আগেই হেডলাইট নিভে গেল এবং গাড়িটা রাস্তার ঠিক মাঝখানে থেমে গেল। অর্পিতা কয়েকবার চাবি ঘুরিয়ে স্টার্ট দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু ইঞ্জিন কোনো সাড়া দিল না। অর্পিতা জানতেন তিনি সাহসী, কিন্তু এই গভীর রাতে জনমানবহীন রাস্তায় এক অদ্ভুত অস্বস্তি তাকে ঘিরে ধরল। তিনি হ্যান্ডব্যাগ থেকে মোবাইলটা বের করলেন। স্ক্রিনের দিকে তাকিয়ে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। নো সিগন্যাল। আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই, শুধু ঝিঝি পোকার ডাক আর কনকনে ঠান্ডা বাতাস। অর্পিতা সিদ্ধান্ত নিলেন গাড়িতে বসে না থেকে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। হয়তো কিছু দূর গেলে কোনো সাহায্য পাওয়া যাবে। তিনি গাড়ি লক করে হাঁটতে শুরু করলেন। প্রায় 15 মিনিট হাঁটার পর দূরে রাস্তার পাশে একটি টিমটিমে আলো জ্বলতে দেখলেন। কাছে যেতেই বুঝলেন এটি একটি পুলিশ ভ্যান। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন অর্পিতা। যাক, রাষ্ট্রের রক্ষকরা তো আছে। কিন্তু ভ্যানটির কাছে পৌঁছাতেই তার স্বস্তি মুহূর্তে ঘৃণায় পরিণত হলো। 3 জন পুলিশ কনস্টেবল রাস্তার পাশে ঘাসের ওপর গোল হয়ে বসে আছে। মাঝখানে মদের বোতল, ছড়িয়ে আছে তাসের বান্ডিল। তাদের উর্দিগুলো অগোছালো, কারো টুপি মাটিতে পড়ে আছে। দেশের আইন ও শৃঙ্খলার দায়িত্ব যাদের কাঁধে, তারা নিজেরাই নেশায় মগ্ন। অর্পিতা নিজের পরিচয় গোপন রেখে সাধারণ নাগরিকের মতো গম্ভীর স্বরে বললেন, ভাই, আপনারা ডিউটিতে থেকে এসব কি করছেন? সরকারি গাড়ি নিয়ে রাস্তার মাঝখানে বসে মদ্যপান, এটা কি আপনাদের কাজ? নেশার ঘোরে কনস্টেবলদের একজন, যার নাম ছিল বিল্লাল, চোখ পিটপিট করে তাকালো। অর্পিতার দিকে তাকিয়ে সে অশ্লীলভাবে হেসে উঠল। পাশে বসা সঙ্গীকে কুনুই দিয়ে গুঁতো মেরে বলল, ওরে দেখ তো কে এসেছে। এত রাতে নীতিবুলি শোনাতে এসেছে এক সুন্দরী ম্যাডাম। তারপর সে টলতে টলতে উঠে অর্পিতার সামনে এসে দাঁড়ালো। দুর্গন্ধে অর্পিতার বমি আসার উপক্রম হলো। বিল্লাল বলল, ম্যাডাম, এত রাতে একা একা ভয় করে না? বাদ দিন ওসব নিয়ম কানুন, আসুন আমাদের আসরটা জমিয়ে দিন। আপনার মতো সঙ্গী পেলে রাতটা দারুণ কাটবে। অর্পিতার শরীর রাগে রিজি করে উঠল। তিনি পিছিয়ে গিয়ে ধমক দিয়ে বললেন, মুখ সামলে কথা বলুন। আপনারা জানেন না আপনারা কার সাথে কথা বলছেন? আমি এখনই আপনাদের এসপি স্যারের কাছে অভিযোগ করব। এসপির নাম শুনে তারা ভয় পাওয়ার বদলে অট্টহাসিতে ফেটে পড়ল। আরেকজন কনস্টেবল বলল, এসপি? আরে ম্যাডাম, এই মাঝরাতে আমরাই এসপি, আমরাই ডিআইজি। এখানে আমাদের কথাই আইন। আমাদের খুশি না করে এখান থেকে যাওয়ার কোনো উপায় নাই। বিল্লাল এবার সাহস করে অর্পিতার হাত ধরার চেষ্টা করল। এসো না সুন্দরী, একটু আদর করি। অর্পিতার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বিদ্যুতের গতিতে হাত ছাড়িয়ে নিয়ে সজোরে এক চড় বসিয়ে দিলেন বিল্লালের গালে। চড়ের শব্দে রাতের নিস্তব্ধতা যেন ভেঙে গেল। তিনি চিৎকার করে বললেন, ছোট লোক কোথাকার, গায়ে হাত দেওয়ার সাহস পাস কি করে? এই উর্দির গরম আমি নামিয়ে ছাড়ব। মার খেয়ে বিল্লাল ক্ষিপ্ত বাঘের মতো গর্জন করে উঠল, পুলিশের গায়ে হাত? এত বড় সাহস! ধর্মাগীকে আজ একে শিক্ষা দিয়েই ছাড়ব। 3 জন কনস্টেবল যখন তাকে ঘিরে ফেলার চেষ্টা করল, অর্পিতা বুঝলেন এখন গায়ের জোরে এদের সাথে পারা যাবে না। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। তিনি কৌশলে নিজের হাতের ভারী পার্সটি তাদের দিকে ছুঁড়ে মেরে বিভ্রান্ত তৈরি করলেন এবং অন্ধকারের সুযোগ নিয়ে রাস্তার পাশের ঝোপঝাড়ের ভিতর দিয়ে দৌড়াতে শুরু করলেন। তার হৃৎস্পন্দন তখন কানের কাছে বাজছে। কাঁটা ঝোপে তার শাড়ি ছিঁড়ে গেল, পায়ে আঘাত লাগলো, তবুও তিনি থামলেন না। প্রায় 1 কিলোমিটার দৌড়ে তিনি লোকালয়ের কাছাকাছি পৌঁছান এবং একটি নাইট ট্রাকের ড্রাইভারের সহায়তায় ভোরে সার্কিট হাউসে পৌঁছান। পরদিন সকাল 10টা। অর্পিতা রায় তার অফিসে না গিয়ে সোজা চলে গেলেন পুলিশ সুপারের এসপি এর কার্যালয়। জেলার এসপি আদনান চৌধুরী অর্পিতাকে বিধ্বস্ত অবস্থায় দেখে চমকে গেলেন। অর্পিতা গতরাতের প্রতিটি মুহূর্তের বর্ণনা দিলেন। সব শুনে এসপি আদনান লজ্জায় মাথা নিচু করে ফেললেন। তিনি বললেন, ম্যাডাম, আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চাইছি। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি এখনই ওদের সাসপেন্ড করব। অর্পিতা টেবিল চাপড়ে বললেন, না মিস্টার আদনান, শুধু সাসপেন্ড বা ট্রান্সফার নয়, আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে ভবিষ্যতে কোনো পুলিশ সদস্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকানোর আগে 10 বার ভাবে। কিন্তু সমস্যা হলো ওরা আদালতে গিয়ে সব অস্বীকার করবে। আমাদের হাতে অকাট্য প্রমাণ দরকার। এসপি চিন্তিত মুখে বললেন, তাহলে উপায়? অর্পিতার চোখে তখন জ্বলন্ত আভা। তিনি বললেন, উপায় আছে, আমি প্রমাণ তৈরি করব। আজ দুপুরে আমি আবার ওই থানায় যাব, কিন্তু ডিসি হিসাবে নয়। দুপুর 12টা, শহরের এক প্রান্তের সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ওসি রাশেদ মল্লিক তার চেয়ারে বসে পায়ের উপর পা তুলে চা খাচ্ছেন। থানায় ঢুকলো এক সাধারণ মধ্যবয়সী নারী, পরনে মলিন সুতির শাড়ি, চুলে তেল দেওয়া, হাতে একটি সস্তা বাজারের ব্যাগ। এই নারী আর কেউ নন, স্বয়ং ডিসি অর্পিতা রার। তিনি কাচুমাচু হয়ে ওসির টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। স্যার, আমাকে একটা জিডি করতে হবে। গত রাতে আমার সাথে রাস্তায় খুব খারাপ ঘটনা ঘটেছে। ওসি ফাইল থেকে মুখ না তুলে বিরক্তির স্বরে বললেন, জিডি কি হয়েছে? অর্পিতা কান্না জড়িত কণ্ঠে বানিয়ে বললেন, স্যার, কয়েকজন পুলিশ আমার ব্যাগ ছিনতাই করেছে, আমাকে মারধর করেছে। রাশেদ এবার মুখ তুলে তাকালেন, তাচ্ছিলের হাসি হেসে বললেন, পুলিশ ছিনতাই করেছে? পাগল নাকি? শোন মহিলা, জিডি লিখতে হলে খরচাপাতি আছে, 500 টাকা দে, লিখে দিচ্ছি। আর পুলিশের নামে নালিশ করলে উল্টো তোকেই হাজতে ভরব। অর্পিতা বললেন, স্যার, আমি গরিব মানুষ, টাকা পাবো কই? সরকার তো বলে পুলিশ জনগণের বন্ধু, আপনারা কেন টাকা চাইছেন? রাশেদ রেগে গিয়ে টেবিল চাপড়ালেন। বন্ধু তাদের যাদের পকেটে টাকা আছে, টাকা নেই তো বিচার নেই। এই কনস্টেবল, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। ঠিক সেই মুহূর্তে থানার ভেতরে প্রবেশ করল গত রাতের সেই কনস্টেবল বিল্লাল। সে অর্পিতাকে চিনতে পারল না, বরং ওসির কথায় তাকে ধাক্কা দিতে এগিয়ে এলো। অর্পিতার ধৈর্যের পরীক্ষা শেষ। তিনি সোজা হয়ে দাঁড়ালেন। তার চোখের সেই অসহায় ভাব মুহূর্তেই উবে গিয়ে সেখানে ফুটে উঠল শাসকের তেজ। তিনি ব্যাগ থেকে নিজের আইডি কার্ডটি বের করে সশব্দে ওসির টেবিলের উপর ছুঁড়ে দিলেন। ইন্সপেক্টর রাশেদ মল্লিক, চোখ খুলে দেখুন তো আইডি কার্ডটা। রাশেদ অলস ভঙ্গিতে কার্ডটা হাতে নিল। নামটা পড়তেই তার হাত থেকে চায়ের কাপটা পড়ে চুরমার হয়ে গেল। জেলা প্রশাসক অর্পিতা রায়। তার মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। সে চেয়ার থেকে ছিটকে উঠে দাঁড়িয়ে তোতলামি করতে করতে বলল, ম্যাডাম, আপনি? স্যার, মানে আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন ম্যাডাম, দয়া করুন। ততক্ষণে এসপি আদনান চৌধুরী বিশাল পুলিশ ফোর্স নিয়ে থানায় প্রবেশ করেছেন। তিনি বললেন, রাশেদ, তোমার নাটক শেষ। থানার গোপন ক্যামেরার ফুটেজ আর ম্যাডামের জবানবন্দি সব রেকর্ড হয়েছে। অর্পিতা রায় থানার সমস্ত পুলিশ সদস্যদের সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে বললেন, আপনারা আইনের রক্ষক নন, আপনারা ভক্ষক। আপনাদের মতো কয়েকজনের জন্য পুরো বাহিনী কলঙ্কিত হয়। আজ আমি আপনাদের আইনের ক্ষমতা দেখাবো। অর্পিতার নির্দেশে বিল্লাল সহ সেই 3 কনস্টেবল এবং ওসি রাশেদকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হলো। তাদের হাতে হাতকড়া পরানো হলো, যে হাতকড়া তারা এতদিন সাধারণ মানুষকে পরিয়ে আনন্দ পেত। ঘটনাটি মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ল। সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা, অর্পিতা রায়ের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হল। মামলা গড়ালো আদালতে। আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে আসামি পক্ষের উকিল চেষ্টা করলেন ঘটনাটিকে লঘু করে দেখাতে। তিনি বললেন, মাই লর্ড, এত রাতে একজন ভদ্রমহিলা একা রাস্তায় কি করছিলেন? এটা কি সন্দেহজনক নয়? অর্পিতা রায় সাক্ষীর কাঠ গড়ায় দাঁড়িয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, মাই লর্ড, রাত 12টা হোক কিংবা 3টে, একজন নারী স্বাধীন দেশের নাগরিক হিসাবে যে কোনো সময় রাস্তায় বের হতে পারেন। আমার নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। অথচ রক্ষকরাই যখন ভক্ষক হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন নারীর চরিত্র নিয়ে নয়, প্রশ্ন তোলা উচিত এই পচে যাওয়া সিস্টেমের বিরুদ্ধে। আমি আজ এখানে নিজের জন্য দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি সেই হাজারো নারীর জন্য যারা থানায় গিয়ে বিচার পায় না, উল্টো লাঞ্ছিত হয়। সরকারি কৌশলী সিসিটিভির ফুটেজ এবং অর্পিতার জবানবন্দি পেশ করলেন। প্রমাণ এতটাই জোরালো ছিল যে আসামিদের বাঁচার কোনো পথ ছিল না। বিচারক পিনপতন নীরবতার মধ্যে রায় ঘোষণা করলেন। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে অভিযুক্তরা তাদের ক্ষমতার চরম অপব্যবহার করেছে। ওসি রাশেদ মল্লিক এবং 3 কনস্টেবলকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলো এবং নারী নির্যাতন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে প্রত্যেককে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। রায় শোনার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত হাজারো জনতা উল্লাসে ফেটে পড়ল। অর্পিতা রায় যখন আদালত থেকে বের হয়ে এলেন, সাংবাদিকদের ভিড় তাকে ঘিরে ধরল। একজন সাংবাদিক প্রশ্ন করলেন, ম্যাডাম, এই জয়কে আপনি কিভাবে দেখছেন? অর্পিতা মৃদু হেসে বললেন, এটা কোনো ব্যক্তিগত জয় নয়, এটা আইনের শাসনের জয়। আমি শুধু এটা প্রমাণ করতে চেয়েছি যে উর্দি গায়ে দিলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যায় না। অন্যায়কে ভয় না পেয়ে রুখে দাঁড়ালে সিস্টেম মাথা নত করতে বাধ্য হয়। সেদিন বিকেলে অর্পিতা রায় যখন তার গাড়িতে করে ফিরছিলেন, তিনি দেখলেন সেই একই রাস্তায় নতুন পুলিশ সদস্যরা ডিউটি করছে, কিন্তু আজ তাদের চোখে ঔদ্ধত্য নেই, আছে সতর্কতা আর শ্রদ্ধাবোধ। অর্পিতা বুঝলেন তার লড়াই বৃথা যায়নি। অন্ধকার কেটে নতুন সূর্য উঠেছে। ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে, কিন্তু মনে রাখা জরুরি, আইনের হাত ঊর্ধ্বের চেয়েও লম্বা। অপরাধী যেই হোক, সে সাধারণ নাগরিক কিংবা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, ন্যায় বিচারের সামনে সবাই সমান। অন্যায় দেখে ভয় পেয়ে পিছিয়ে যাওয়া নয়, বরং অর্পিতা রায়ের মতো বুদ্ধিমত্তা ও সাহসের সাথে রুখে দাঁড়ানোই হলো অন্যায়ের শেষ দেখার একমাত্র পথ। মনে রাখবেন, রক্ষক যখন ভক্ষক হয়, তখন তার পতন অনিবার্য। একটি সুস্থ সমাজে পুলিশের ভূমিকা ভয়ের নয়, ভরসার হওয়া উচিত। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করি এবং এমন এক সমাজ গড়ে তুলি যেখানে কোনো নারীকে রাতে রাস্তায় বের হতে ভয় পেতে হবে না। ভয়কে জয় করাই প্রকৃত শক্তি। এটা কোনো ব্যক্তিগত জয় নয়, এটা আইনের শাসনের জয়। আমি শুধু এটা প্রমাণ করতে চেয়েছি যে উর্দি গায়ে দিলেই কেউ আইনের ঊর্ধ্বে চলে যায় না।